নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই। আজকের বিষয় ভূগোল এবং ভূগোলের প্রথম যে চ্যাপ্টারটি আছে সেটা হচ্ছে গ্রহরূপে পৃথিবী। এই চ্যাপ্টারটির প্রসঙ্গেই আজকে আমি আলোচনা করব। তার আগে বলে দিই, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাইছো, যারা মনে করছো এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তারা পড়াশোনা খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, আসছি ভিডিওতে। প্রথমেই বলি পৃথিবীর আকার সম্পর্কে। পৃথিবী, এই যে গ্রহরূপে পৃথিবীর আকার সম্পর্কে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল। প্রথমে মানুষের মধ্যে বিশ্বাস ছিল পৃথিবীর আকার সমতল, মানে এরম সমান। কারণ মানুষ যেখানে দাঁড়িয়ে আছে, ধরো মানুষ এখানে দাঁড়িয়ে আছে এবং সে দেখছে পৃথিবীকে সমান দেখছে, সেই জন্য সে পৃথিবীকে সমতল মনে করছে। এরকম একটা ধারণা ছিল বলেই তখনকার দিনের মানুষেরা, অনেক আগেকার দিনের মানুষেরা কী করতো, যখন পৃথিবী সম্বন্ধে তাদের ধারণা হয়নি, তারা সমুদ্রে যেতে চাইতো না। কারণ তাদের মনে হতো যদি সমুদ্রে গেলে পৃথিবীর ও প্রান্তে, মানে কিনারায় গিয়ে তারা পড়ে যেতে পারে, এরকম একটা ধারণা ছিল। মহাশূন্য থেকে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল নাবিকদের মধ্যে, এই জন্য তারা সমুদ্রে যেতে চাইতো না। কিন্তু এই ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হলো। অ্যারিস্টটল চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া দেখলেন। এছাড়া চীন দেশের অধিবাসীদের মধ্যেও কিন্তু ধারণা ছিল সমগ্র পৃথিবীটাই হচ্ছে একমাত্র ভূখণ্ড, কিন্তু সেটা তো ঠিক নয়। মহাশূন্য আছে, যেটা সৌরজগৎ বা মহাশূন্য যেটাকে আমরা বলি, যে মহাকাশ তো রয়েছে। এবং দেখো, এরপরে ধীরে ধীরে ধারণা পরিবর্তিত হতে থাকে। প্রাচীন গ্রিক পণ্ডিতেরাও ধারণা দেন পৃথিবী গোলক আকৃতির। দেখো, গোলক আকৃতির ধারণা কি করে বোঝা যাবে, যে ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো এবং এখানে একটি সাগর রয়েছে, সাগরে একটি জাহাজ আছে, এবং জাহাজটা প্রথমে কি হবে, ডেকটা অদৃশ্য হবে। ডেক অদৃশ্য হওয়ার পর ধীরে ধীরে জাহাজের যে মাস্তুল আছে সেটি অদৃশ্য হবে। তাহলে জাহাজটি যদি পৃথিবী সমতল হতো, জাহাজটি সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তির আড়ালে চলে যেত, সেখানে দেখতে পাওয়া যেত না, সম্পূর্ণরূপে অদৃশ্য হতো। কিন্তু ধীরে ধীরে অদৃশ্য হতো না। তোমরা এমনি এসকেলেটারে দেখেছো, চেপেছো, তোমরা চলন্ত সিঁড়িতে গিয়ে দেখেছো যে নিচে নামছে তার প্রথমে পা অদৃশ্য হচ্ছে, ধীরে ধীরে কোমর, ধীরে ধীরে মাথাও আর দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ মানুষটি নিচে নেমে গেছে। এসকেলেটারও ধীরে ধীরে ওপর থেকে নিচে নামে, সেই জন্য এটা ধরে নেওয়া যেতে পারে এই রকমই আকার হচ্ছে পৃথিবীর গোলাকার আকার, ঠিক আছে। এবং আরও অনেক প্রমাণ দেখা গেছে। কিন্তু এরপরে যেটা ঘটনা হলো, পৃথিবীর আকার কিন্তু শুধু গোলাকার নয়, পৃথিবীর আকার হচ্ছে অভিগত গোলক। অভিগত গোলক কি বলে? অভিগত গোলক মানে হচ্ছে দুই দিক চাপা, আর মধ্যিখান স্ফীত, এটা ঠিক আপেলের মতন, ঠিক আছে, এরকম দেখতে। এবং এই অভিগত গোলকের কারণে কি হচ্ছে, দেখো পৃথিবী এই হচ্ছে দুদিকটা চাপা, ঠিক আছে, সামান্য চাপা এরকম। এবার এটাকে বলে অভিগত গোলক। এই দুই দিক চাপা মানে এটাকে, এই যে পৃথিবীর উত্তর যে বিন্দু আছে, সেই বিন্দু পৃথিবীর কেন্দ্র স্পর্শ করে দক্ষিণ বিন্দুতে যদি যায়, তাহলে এই রেখাটিকে বলা হবে, এই কাল্পনিক রেখাটিকে বলা হবে মেরু রেখা বা অক্ষরেখা। এই মেরু রেখা বা অক্ষরেখার ব্যাস হচ্ছে 12,714 কিমি। কিন্তু এই যে ধরো এইখান থেকে, মানে নিরক্ষীয় যে 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি নিরক্ষরেখা থেকে একটা লাইন টেনে সেটা যদি পৃথিবীর কেন্দ্র ছেদ করে পরবর্তীতে এখানে এসে মিলিত হয়, তাহলে সেটির ব্যাস হচ্ছে, এটাকে বলে নিরক্ষীয় ব্যাস, সেটা 12,757 কিমি। তাহলে দেখো 43 কিমি কম হচ্ছে মেরু ব্যাস। সুতরাং এটা বুঝতেই পারা যাচ্ছে পৃথিবীর আকার অভিগত গোলক। পৃথিবীর আকার যে অভিগত গোলক, সেটা আর একটা প্রমাণ হচ্ছে
কোনো বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়, কারণ এটা মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে, বুঝতেই পারছো। মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে বলেই পৃথিবীর ওজন এই নিরক্ষীয় অঞ্চল তুলনায় মেরু অঞ্চলে বেশি হয়। এবার দেখো পৃথিবী কেন অবিগত গোলক আকার ধারণ করলো? গোলাকার তো হতে পারতো, কেন গোলাকার হলো না? কারণ হচ্ছে পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবী ছিল গ্যাসীয়, তারপর পৃথিবীর তরল, তারপরে ধীরে ধীরে কঠিন হয়েছে। তা সত্ত্বেও কিন্তু পৃথিবীর ভেতরে অংশ তরল, অর্ধতরল রয়ে গেছে। তোমরা ক্লাস 8-এ জেনেছিলে, যখন অষ্টম শ্রেণীতে তোমরা পড়ো তখন পৃথিবীর অন্তর্মহল পড়তে গিয়ে তোমরা এটা জেনেছ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যদি কোনো পৃথিবীর সৃষ্টি লগ্নে কী ছিল? পৃথিবীর নরম কাদার তাল মতন ছিল, ঠিক আছে, তারপরে ধীরে ধীরে কঠিন হয়েছে। তাহলে আমরা ধরে নিই, যদি মনে করো কোনো কাদার ডালা বা তালকে যদি মধ্যিখানে দণ্ড ঢুকিয়ে ঘোরানো হয়, তাহলে দেখা যাবে তার মধ্যিখানটা স্ফীত এবং মধ্যিখান দুদিকটা চাপা হয়ে যায়, ঠিক আছে। সেই কারণেই এইটাই ধরা হচ্ছে যে এই কারণেই পৃথিবী কি হয়েছে, অবিগত গোলক হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি এবং মাধ্যাকর্ষণ বলের প্রভাবেই পৃথিবীর দেহ গঠনটা এরকম আকার ধারণ করেছে। কিন্তু পৃথিবীর আকার প্রকৃতপক্ষে অবিগত গোলক তো বটেই, কিন্তু পৃথিবীর আকার জিওড। জিওড মানে হচ্ছে পৃথিবী সদৃশ, ঠিক আছে। পৃথিবী সদৃশ মানে পৃথিবীতে ধরো পৃথিবীতে যা যা আছে তা কিন্তু সৌরজগতের কোনো গ্রহতে নেই। আমরা যতটুকু জানি, বিজ্ঞানীরা যতটুকু জেনেছেন ততটুকুতে বুঝতে পেরেছেন, তারা কিন্তু পৃথিবীর সমতুল্য গ্রহ কোথাও পাননি। পৃথিবীতে মারিয়ানা খাতের মতো নিচু অংশ রয়েছে, আবার এভারেস্টের চূড়ার মতো উঁচু অংশ রয়েছে। তাহলে পৃথিবীর আকার কিন্তু পৃথিবীর মতন, এটাই ব্যাপার, ঠিক আছে। আর সেটা আরও পারফেক্ট বলতে গেলে বলতে হবে পৃথিবীর উত্তর মেরুদেশ পৃথিবীর উত্তর মেরুদেশ 20 কিমি বেশি ফোলা, দক্ষিণ মেরুদেশ 20 কিমি বেশি চাপা, দক্ষিণ গোলার্ধের মধ্যে মধ্যে অংশ 8 মিটার বেশি ফুলে উঠেছে, উত্তর গোলার্ধের মধ্যে 8 মিটার বসে গেছে। এই সমস্ত কিছু নানান কিছু, কিন্তু বস্তুতপক্ষে আসলে পৃথিবীতে যে পাহাড় পর্বত, মালভূমি, মরুভূমি, গভীর সমুদ্র, এভারেস্টের মতো চূড়া বা বিভিন্ন পর্বত রয়েছে, মারিয়ানা খাত, গিরিখাত, নদী খাত, সেরকম আরও কোনো গ্রহে দেখা যায় না। সুতরাং পৃথিবীর আকার পৃথিবীর মতন, মানে পৃথিবী সদৃশ, ঠিক আছে, পৃথিবী সদৃশ। এবার তো গেল পৃথিবীর আকার সম্পর্কে একটা ধারণা। তারপরে হচ্ছে পৃথিবীর সঙ্গে অন্যান্য গ্রহের যে তুলনা, সেখানে বলা যেতে পারে যে এইভাবে গ্রহগুলো সাজানো আছে। বুধ, সূর্যের পরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে বামন গ্রহ ধরা হয়। এছাড়া সেরাস, ম্যাকি এগুলো হচ্ছে বামন গ্রহ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বুধ, শুক্রের আকার কিন্তু পৃথিবীর মতন। এরকম জিজ্ঞাসা করতেই পারে, প্রশ্ন আসতেই পারে যে কোন গ্রহের আকৃতি মানে পৃথিবীর সমতুল্য, সেটা হচ্ছে শুক্র। আচ্ছা, রাক্ষসী গ্রহ কোনগুলো? রাক্ষসী গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে। একবার দেখে নাও সৌরজগতের এই যে সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটোকে বামন গ্রহ ধরা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো রাক্ষসী গ্রহ তাহলে কোনগুলো বলা হচ্ছে, সেগুলো জায়েন্ট প্ল্যানেট, ঠিক আছে। আচ্ছা, পৃথিবী থেকে সূর্য কিন্তু 13 লক্ষ গুণ বড়, ঠিক আছে। আবার পৃথিবী থেকে বৃহস্পতি প্রায় 1321 গুণ বড়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এতগুলো গ্রহ রয়েছে, তার মধ্যে
একমাত্র পৃথিবীতেই প্রাণ রয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রাণ রয়েছে, তার অনেকগুলো কারণ আছে। এরপরে যেটা ঘটনা সেটা বলছি, আর তার আগে বলে দিই যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখন অপসূর আর অনুসূর অবস্থান হয় তখন কিন্তু এই দূরত্ব চেঞ্জ হয়। অপসূর হলে কি হয়? অপসূর হলে 15 কোটি 20 লক্ষ কিমি হয়, আর অনুসূর হলে 14 কোটি 70 লক্ষ কিমি হয়।